funny. অনুভূতিটা কি বাধ্যতামূলক একই থাকে অহর্নিশ? এইবার এই গানটার পড়ে তোমার স্ত্রী যদি এসে বলেন যে তুমি কোন 19 বছরের মেয়ের প্রেমে পড়েছো এবং তুমি বিবাহিত কিনা তাতে তোমাকে কেন কিছু আসে যায় না, আমি রয়েছি, আমাকে তুমি আমার উপস্থিতিটা তুমি অস্বীকার করো কি করে তোমার জীবনে, তখন তুমি কি মানে তুমি কিভাবে হ্যান্ডেল করবে সেটা? যেভাবে সব পুরুষরা হ্যান্ডেল করে, মিথ্যে কথা বলে যে না আমি প্রেমে পড়িনি, না না বাড়ি থেকে চলে যায়, ম্যাক্সিমাম পুরুষ তাই করে, বেরিয়ে চলে যায়, অ্যাভয়েড করে, অ্যাভয়েড করে। কিন্তু অ্যাভয়েড করে কি ভেবে? কারণ সব সত্যি সবার জন্য নয় না, আমি বলছি যে এইখানেই প্রেম কর্তব্য সংঘাত। আমি বলছি প্রেম ও কর্তব্যের সংঘাত। হ্যাঁ, যে আমি যেখানে আমরা ছিলাম, আমি কি তাহলে বলতে পারি যে না এখন আমার স্ত্রীটা কি আমার একটা সিকিউরিটি ব্ল্যাঙ্কেট যার কাছে আমি ফিরে আসবো, বা একে আমি এতটা জানি যে আমি এখান থেকে ভাই নড়বো না, এই প্রেমটা কতদিন টেকে আমি জানি না, একে আমার এখন ভালো লাগছে, দুদিন পরে নাও ভালো লাগতে পারে, একে আমি চিনি, নোন ডেভিল, আমি যে কোনো মানে তুমি তো হতেই পারতো তোমরা হ্যাঁ এটা সত্যি আমি তাকে বেশি ভালোবাসি, তোমায় আমি আর ভালোবাসি না, তুমি আমার স্ত্রী তো কি আমি তোমাকে খোরপোশ দিচ্ছি যাও, না তুই বললে না তুমি রয়ে গেলে, কিন্তু রয়ে যাওয়ার পেছনের বোধটা কি? রয়ে যাওয়ার পেছনের বোধটা কি সামাজিক ডিসগ্রেস? তুমি এড়ানোর জন্য যে নচিকেতা ডিভোর্স হয়েছে সেটা শুনলে চারদিক থেকে না না না, আমি তোমাকে একটু 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 অন্যভাবে বলি ব্যাপারটা। আমার মা তো দুর্গা ঠাকুরের মতো সুন্দর দেখতে নন। না, দুর্গা ঠাকুরকে আমি মা বলি, আমার মাকে আমি মা বলি। তো যদি আমাকে কেউ বলে যে তোমার মাকে কেমন দেখতে, আমি তো বলবো ভীষণ সুন্দর দেখতে। আমার মনে বলা হয়ে গেল অনেকটাই। বড় হয়ে গেলে বাবা মার সঙ্গে মতান্তর হওয়াটাকে আমরা কিছু মনে করি না, আমরা মনে করি আমি তোমায় ভালোবাসি কথাটা আমি যাকে একবার বলেছি কথাটা একেবারে রিটেন অন স্টোন। আমার যে মনটা বদলাতে পারে, আমার যে তোমাকে দুদিন পরে ভালো লাগতে না পারে, আমি বলতে পারি যে নচি আমার ভালো লাগছে না তোমাকে, তুমি আমাকে ফোন করো। বা এমনও তো হতে পারে কিছু কিছু বিষয়ে তোমাকে আমার ভালো লাগে, আবার ভালো লাগে না, আমার কিছু 24 ঘন্টা তোমার সাথে কাটাতে ইচ্ছে করে না। এইটাই হচ্ছে কথা। ধরো আমি যখন লিখি বা আমি যখন গান গাই তখন আমার তোমাকে ভাবতে ইচ্ছে করে না, এটা যদি বলি নিশ্চয়ই, কিন্তু এটা নেওয়া খুব মুশকিল। তুমি যে বলছিলে না তুমি সত্যি কথা বলবে না কেন, সব সত্যি সবার জন্য নয়, সব সত্যি সবাইকে বলতে পারি না। যেমন আমি তোমাকে বলছি, আগেও একবার বলেছিলাম কাউকে, ধরো আমাকে যদি আমার বাচ্চা জিজ্ঞেস করে, তার 9 বছর বয়স এখন বা 8 বছর বয়স, 9 বছর বয়স ওর, ও যদি আমায় জিজ্ঞেস করে বাবা আমি কোত্থেকে গেলাম, সেই গতানুগতিক আমার বাবা আমায় যা বলেছিল, তার বাবা যা বলেছিল মানে ভগবান দিলেন, তাকে তো আমি বলতে পারি না যে বাবু এই প্রক্রিয়ায় তুমি হয়েছো, তাই না? ধরো এই সত্যিটা যেমন ওর কাছে কি বলবো একটা সাবালকের প্রশ্ন বা সাবালকের সত্যি না, তুমি এটা গোলাচ্ছ, যেটা বলো ও যখন তুমি কি আমার যেটা বলতে চাইছি সেই স্পিরিটটা ধরতে পারছো? বুঝতে পারছি, কিন্তু তুমি এটা গোলাচ্ছ এইখানে, এইটা না জানলে ওর কোনো ক্ষতি হবে না। কিন্তু তোমার স্ত্রী যদি সে তোমায় জিজ্ঞেস করে তুমি কেন অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করছো, আমাকে ঠকাচ্ছ, সে কিন্তু তার পেরিফেরির মধ্যে থেকে তোমায় প্রশ্নটা করছে, এটা জানবার তার অধিকার আছে। এটা তাকে ছেলে ভোলানো প্রশ্ন দিয়ে বা সে বুঝবে না বলে তাকে বলবার কথা নয়। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে তুমি বলো যে আমাকে এই মুহূর্তে তুমি আমার প্রেরণা নও। আমার যা মনে হয় আমার যা পেশা, আমি যেটা নিয়ে কাজ করি, ধরো আমি গান লিখি, তো এটা 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 পার্ট অফ মাই জব, এটা আমার কাজের মধ্যেই পড়ে। আমি যদি তোমাকে ভালো না বাসি, আমি তোমার ভেতরে যদি না ঢুকতে পারি, তোমার ভেতরে হয়তো আমি একটা সাংঘাতিক কিছু পেলাম, মানে যেটা আমাকে অন্তত 10টা গান লিখতে সাহায্য করলো। তোমার 10টা শেড আছে, 10 রকম মানুষ, তুমি 10টা শেডই আমার 10টা গান তৈরি হলো বা 100টা গানের জন্ম দিল। এটা আমার কাজ, আমাকে মানুষের মধ্যে ঢুকতেই হবে। কারণ আবার বলছি, তুমি বলছো জীবনমুখী গান, এটাই তো জীবন। তুমি কিভাবে পৃথিবীটা দেখো, তুমি কিভাবে তোমার মতো করে দুনিয়াটা দেখো। আমি হয়তো সেটা দেখি না হয়তো সেটা আমার ড্রব্যাক ছিল। আমি তোমাকে দেখার পরেই হয়তো দেখলাম বাহ এটা দেখতে তো হেভি লাগছে। সুতরাং আমাকে এইভাবে মনের সাথে সেতু বানাতেই হয়, এটা আমার কাজ। এখন এই কাজ নিয়ে যদি কেউ ব্যক্তিগতভাবে প্রশ্ন করে, যে কাজটা তুমি একজন কি বল হালুই করকে কেউ যদি বলে যে সারাক্ষণ বসে তুমি ছানা ডলে যাচ্ছ কেন, হ্যাঁ তোমার তো আরও অনেক কিছু করার আছে, এটা আমার কাজ, কিছু করার নেই। সেটা আমি যেন তেন প্রকারই আমাকে এটা করতে হবে। যদি এটা না করতে পারি তাহলে আমাকে আবার একটা অন্য কাজ করতে হবে, যে কাজটা আমি নচিকেতা নাও হয়ে উঠতে পারি। কাজের এটা কিন্তু শিল্পীদের বা যে কোনো সৃষ্টিশীল মানুষদের এটা একটা খুব স্ট্যান্ডার্ড ছুতো, এটা আমার কাজ। ছুতো? আমি রাত্রির অবধি শুটিং করি, আমি রাত্রির অবধি রেকর্ডিং করি,
আমি বাইরে গান গাইতে যাই, না, আমি না, আউটডোরে যাই, আমার নায়িকাদের সঙ্গে পাঠ করতে হয়, অতএব আমার অনেক কিছু করার লাইসেন্স আছে, বা এটাকে আমি আমার কাজের মধ্যে দিয়ে আমি আমার সামাজিকতাটাকে সরিয়ে রাখতে পারি। আমি কিন্তু আবার তাও বলছি না, দেখো আমি যদি এই অভিজ্ঞতাগুলোর মধ্যে না পড়তাম, ধরো বৃদ্ধাশ্রমে দেখা বা এই 1936 দেখা বা নীলাঞ্জনা পর্যায়ে, যে গানগুলো তোমরা সবাই বলো যে খুব ভালো গান, ভীষণ ভালো গান, এই গানগুলো ভালো হয়ে উঠতে পারতো কি পারতো না আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমার একদম ডাইরেক্ট অভিজ্ঞতার মধ্যে দিয়ে উঠে আসা যেহেতু, সেই কারণে এত দ্রুত মানুষের কাছে পৌঁছে গেছে, যেগুলো আমি খুব কাছ থেকে দেখে ফেলেছি ওগুলো, সেই কারণেই হয়তো হয়েছে। সুতরাং ওই ছাড়টা আমাকে দিতেই হবে। আমি তোমাকে আরও বলছি, শুধু কেন তুমি প্রেমের জায়গা দেখছো, এই যে গোটা এই গত অস্থির সময় যেটা পার করলাম, সেই সময় আমাকে যা রাজনৈতিক যে ডামাডোলগুলো গেল একের পর এক, সেখানে আমাকে অনেক ঝুঁকি নিতে হয়েছে। তুমি নিশ্চয়ই জানো বিষয়গুলো। আমার অনেক শো ক্যান্সেল হয়েছে, আমাকে নানাভাবে থ্রেট করা হয়েছে, না অনেক অসুবিধার মধ্যে দিয়ে গেছি আমি, সেগুলো কিন্তু আমার পার্ট অফ আমার কাজের মধ্যে ধরেছি, সেটাও কিন্তু সেখানেও কিন্তু সেটা তোমার এক্সিস্টেন্স, তোমার ফ্যামিলির এক্সিস্টেন্স, সমস্তটা নিয়ে সেখানেও কিন্তু আমি কিন্তু এইটাই করেছি, যেটা আমি মনে করেছি, যেটা আমি বিশ্বাস করেছি, সেই কাজের মধ্যে দিয়ে গেছি। এটাও আমার কাজ, শুধু প্রেম নয়, প্রতিবাদটাও তো আমার কাজ। আমি যেভাবে কাজ করি বা যে কাজটার জন্য মানুষ আমাকে পছন্দ করে। আসলে কি জানো, আমি কেন প্রেমটায় ফিরে আসছি বারবার করে, তুমি ভেবো না আমি একটা পয়েন্টে হার্প করছি, এই জন্য যে তুমি যখন একটা প্রতিবাদ করছো, তুমি তোমার স্ত্রীকে এক্সক্লুড করে করছো না, তুমি তাকে বলতে পারছো যে আমি এই প্রতিবাদটা করছি, তুমি আমার সঙ্গে থাকবে, সে তার তখন এবং তুমি যদি তাকে ভালোবেসে চাও, ইন মোস্ট প্রবাবিলিটি সে তো থাকবে, কিন্তু তুমি যখন তাকে ছেড়ে আরেকজনকে নিয়ে কিছুদিনের জন্য প্রণয়াকৃষ্ট হচ্ছে, তুমি তাকে ছেড়ে যাচ্ছ ফর দ্য টাইম বিং, তখন তার বলা সম্ভব নয় যে আমি তোমার পাশে আছি। তুমি তখন তাকে বলতে পারো যে আমি একটা সাময়িক বিভ্রান্তি বা সাময়িক নেশার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তুমি আমায় ছেড়ে যেও না। সে তো জানেই, সে যাই হোক, সেসব কথা আলাদা, আমার ব্যক্তিগততে যাব না। আমি নীলাঞ্জনায় ফিরে, নীলাঞ্জনা না মানে আমার সেই মানে কর্তব্য কথাটা বলো, আমার সেই বন্ড আছে, এইটুকু বলতে পারি, আমার সাথে খুব, যিনি আমার সাথে থাকেন, খুব তার সাথে আমার সেই বন্ড আছে, তিনি আমাকে জানেন, তিনি আমাকে খুব ভালো করে জানেন, ছোটবেলা থেকে। আমরা ক্লাস 5-এ, আমি তখন ক্লাস 7-এ, এই সময় থেকে আমাদের তখন বন্ধুত্ব, তারপর যাই হোক বন্ধুত্ব নয়, প্রেমই ক্লাস 7 থেকে ধরে নাও। তারপরে আমরা দীর্ঘদিন একসাথে কাটিয়েছি, তো কাটাচ্ছি, আজও কাটাবো, হয়তো আগে জানি না কি হবে। তো সেইখানে দাঁড়িয়ে আমি যেটা বলতে চাইছি তোমাকে, সেটা হচ্ছে আমার সেই বন্ডটা আছে, আমার তার সাথে সেই বন্ডটা আছে, সে আমাকে সেইভাবেই জানে যে এই লোকটা কি করতে পারে। সম্পূর্ণ বিশ্বাস করলাম তোমার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে এই অভ্যেসটাকে বন্ড বলেন, যেটা আমরা দিয়ে শুরু করেছিলাম আলোচনাটা, যে বাংলা কবিতা যেভাবে ডেভেলপ করলো, সেভাবে কেন বাংলা গান ডেভেলপ করলো না। বাংলা নীলাঞ্জনা তার একটা, কিন্তু এটাই একটা জ্বলন্ত উদাহরণ যে বাংলা গানে এক্সপেরিমেন্টটা হলো। দু একটা ছোটকো ছাটকা রুবি রায় বা বেলাবোস ছাড়া যাদের কোনো পরম্পরা নেই, নীলাঞ্জনার একটা পরম্পরা আছে, এবং প্রায় সুনীলদা যেভাবে নীরাকে দেখেছেন, সেইভাবে নীলাঞ্জনা কিন্তু অনেকগুলো জায়গায় ফেরত এসছে, একটা মোটিভের মতন, যে একজন, কারণ প্রেমটা দেখো তো, এক একটা বয়সে এক এক রকম ভাবে আমরা প্রেমকে উপলব্ধি করি। তো নিশ্চয়ই আমার 17 বছর বয়স বা 18 বছর বয়স, 17 বছর বয়সেই আমি যেভাবে নীলাঞ্জনাকে দেখেছি, সেটার ব্যাখ্যা আমি প্রথম পার্টে করেছি। তো তারপরে যখন নীলাঞ্জনার বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে চলে গেল সে, আমিও ম্যাচিওরড একটা লোক, হয়তো লড়াই করছি সেই সময়, আমার জীবনে অনেকটা সময় তো লড়াই করে গেছে, মানে স্ট্রাগল করে কেটেছে আর কি। তো সেই সময় সে কীরকম আছে, বা আর 5টা মানুষ কিভাবে থাকে, হয়তো কারোর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে, নিরাপত্তার উষ্ণতা দিয়ে ঢাকবে যন্ত্রণা, নীলাঞ্জনা। ঠিক তারপরেই আমার মনে হলো, তখন আমি নচিকেতা হয়ে গেছি, নাম হয়ে গেছে ন্যাচুরালি। থার্ডটা যখন তৈরি করা যাচ্ছে, দুলছে হাওয়ায়, ওটা আমার জীবনের অন্যতম প্রিয় একটা গান। আমার থ্যাংক ইউ। প্রথম তিনটি, কিন্তু ওটাতে একটা নীলাঞ্জনের ইতিহাস ছাড়া নীলাঞ্জনের দুলছে হাওয়ায় বোঝা যায় না। হাজার কবিতা ছাড়া ওটা ওইখান থেকে না বোঝা যায়, এখানে বোঝা যায় না। সেইখানে আমার যেটা মনে হয়েছিল যে থার্ড পার্টটা যখন করছি, আমার মনে হলো কোথাও যে এটা একটা প্রতিবাদ। নীলাঞ্জনা যে সুইসাইড করলো, এটা যে ব্যর্থ একটা মানুষের জীবন, আমার মনে হলো না, এই নীলাঞ্জনা বোধহয় এই মাটির ব্যবধানে দুলে
একটা এই আমার একটা লাইন আছে, ও গানটাতে এক্ষুনি মনে পড়ছে না। বলো, দেখবে সেখানে রাখা বিবর্ণ এক মুঠো স্বপ্ন যতনে, যে স্বপ্ন কোনো কিশোরের দেয়া উপহার গানের ভাষায়, যে স্বপ্ন প্রথাগত মিথ্যে কপট সংসারের আশায়। এই লাইনটা আমার মনে হলো এই মিথ্যে প্রথাগত কপট সংসারের বিরুদ্ধে একটা জিহাদ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।